আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে এক ধরনের আলোচনা চলছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র রাজনীতি বন্ধের একটি সিদ্ধান্ত এসেছে, সেটি নিয়েও এক ধরনের বিভ্রান্তি রয়েছে। ছাত্র রাজনীতি বন্ধ হলে আসলে কার লাভ কার ক্ষতি, কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, না নিলেই বা সমস্যা কি? আমরা সার্বিক বিষয়ে কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব এবং রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত। এটা আসলে আমি বলছিলাম যে বিভ্রান্তি রয়েছে। প্রাথমিক যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে সব ধরনের রাজনীতি বন্ধ রাখা হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, সিন্ডিকেটে এরকম একটি সিদ্ধান্ত এসেছিল। যেমন আমি নাম উল্লেখ করে বলতে পারি, অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া সিন্ডিকেট সদস্য, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে হ্যাঁ এরকম একটি সিদ্ধান্ত হয়েছে। আবার ওই দিনই আবার অন্য কোনো শিক্ষক তারা বলছেন না, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আসলে এই বিষয়টি কি? ধন্যবাদ। আমাদের আপনারা জানেন যে যেই সিন্ডিকেট সভায় আসলে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এটা খুব সম্ভবত অনেক জরুরি একটা সভা আকারে নিয়ে আমাদের সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত অফিসিয়ালি বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন বা নোটিশ আকারে কিন্তু আমরা ওইভাবে কিছু পাইনি। আমরা যেইগুলো পাচ্ছি মোটামুটি বাংলাদেশের প্রথম সারির সবগুলোই গণমাধ্যম, প্রিন্ট এবং ডিজিটাল মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, তারা আমাদেরকে নিশ্চিত করছে যে এই সিদ্ধান্ত সিনেটে হয়েছে। এখন এটা বাস্তবায়ন কবে থেকে হবে এবং কি পদ্ধতিতে হবে এই বিষয়টা নিয়ে আমরাও এখনো ক্লিয়ার না, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই বিষয়ে বিস্তারিত কিছু আমাদের জানানো হয়নি। কারণ আমি যখন বলছি যে আসলে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ, এই নিষিদ্ধের অর্থ কি? আমি যদি একটা রাজনৈতিক সংগঠনের নেতা হই, মানে পদধারী হই, আমি কি তখন ক্যাম্পাসে আসতে পারবো না? আমি কি ক্যাম্পাসে ছাত্রত্ব আমার থাকবে না? নাকি আমি ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না? নাকি আমি হলে থাকতে পারবো না? এই সকল প্রশ্নগুলোর তো উত্তর দিতে হবে। আমি যখন রাজনীতির মতো একটা বিষয় নিয়ে ডিল করছি, আমার তো অবশ্যই এটার রেস্ট্রিকশনটা কতটুকু হবে, কতটুকু পর্যন্ত হবে এবং কার কার উপরে হবে, এই সকল সিদ্ধান্তগুলো নিতে হবে। এমনকি রাজনীতি বলতে আমি কি বুঝাচ্ছি? আমি কি রেজিস্টার্ড হতে হবে আমার? নাকি আমি কালকে যদি একটা প্ল্যাটফর্ম খুলি, যেমন আমাদের শিক্ষকরা সাদা দল নীল দলের নামে শ্যাডো অর্গানাইজেশন চালু করে, তারাও তো অবশ্যই কোনো একটা রাজনৈতিক ধারা অনুসরণ করে চলছে। আমি যদি সেই কাজটা করি, আমাকে কি তখন সেই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে? আমি এই বিষয়টা আসবো অবশ্যই আপনার কাছে। রাকিবুল ইসলাম রাকিব, আপনি কি জানেন যে আসলে রাজনীতি বন্ধ করা হয়েছে সাময়িক সময়ের জন্য, নাকি এই ধরনের কোনো সিদ্ধান্ত আসেনি? জি, এগুলো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত যে বিষয়টি বলল, আমরাও সেটি গণমাধ্যম থেকে জেনেছি যে হঠাৎ করে রাতে একটা জরুরি সভা করে সিন্ডিকেট সদস্যরা নাকি মতামত দিয়েছে অধিকাংশ যে ছাত্র রাজনীতি বন্ধ রাখার পক্ষে। আমরা সেটি প্রথমে নিশ্চিত শুনেছি, পরবর্তীতে সে সংশোধন করেছে গণমাধ্যমগুলো। তারা বলেছে যে ছাত্র রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। তো এটি নিয়ে তো পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। তো এটিকে আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভব কিনা, কিংবা এই পর্যায়ে প্রাসঙ্গিক কিনা। মিটিংয়ে কোনো ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন না? ছাত্র দল কিংবা অন্য যে ছাত্র সংগঠন রয়েছে অথবা ছাত্র সমন্বয়কদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যা জড়িত রয়েছেন, তাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না? এই বিষয়টা কি আপনারা ক্লিয়ার না এখনো? হ্যাঁ, না, তাদের কোনো উপস্থিতি ছিল না বলে আমরা জানি। কোনো ছাত্র প্রতিনিধি কিংবা কোনো ছাত্র সংগঠনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিল না বলে আমরা জানি। কিন্তু আমাদের স্পষ্ট কিছু প্রশ্ন রয়েছে যে বিষয়টি উঠে এসেছে আর কি, যে ছাত্র রাজনীতি বন্ধ হবে। এখানে সিন্ডিকেট সদস্যরা, বিশেষ করে গণমাধ্যমে যে নিজামুল হক ভূঁইয়া যিনি আপনার দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে, আমরা তাকে নিয়েই তো আমাদের প্রশ্ন রয়েছে। তাকে নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। যেমন আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে জুলাই আগস্টে আন্দোলন হলো, এখানে সিন্ডিকেট সদস্যদের ভূমিকা কি ছিল, এবং তারা কিভাবে সিন্ডিকেট সদস্য হয়েছে, কোন প্রক্রিয়ায়। এটি তো ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনার অনেকে দূষর হিসাবে পরিচিত, এবং তারা কিন্তু সামাজিকভাবে কিংবা আপনি এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা কিন্তু ওপেন হয়নি। হঠাৎ করে কি এমন হলো যে তারা বিগত ছাত্রলীগ যে এত অপকর্ম করলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা করলো, আপনি প্রতিটা হল থেকে যে ছাত্রলীগের নেতাকর্মীরা বারবার জুলাই আগস্টে যে হামলাগুলো ঘটনা ঘটলো, সেই বিষয়ে তাদের তো কোনো মন্তব্য নেই।
সিন্ডিকেটে কি সেগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে? কিংবা আপনি এই বারবার হামলা হওয়ার পরও যে আপনি মনে করে লক্ষ্য করে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আপনি অস্ত্রসহ ছবি এসেছে এই জুলাইয়ের সময়, হ্যাঁ, ও প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগের নেতাকর্মীরা। তো তারা কি তাদের বিচার চেয়েছে? তো আমার তো মনে হচ্ছে এখানে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে এই বিষয়ে। আমি বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীদের যে বিগত 15.5 বছরে যে ছাত্র রাজনীতির প্রতি যে একটা অনীহা চলে এসেছে, কারণ ছাত্রলীগের এই সন্ত্রাস, হত্যা, নির্মম নির্যাতন, গেস্টরুম, জোর করে কর্মসূচিতে ধরে নিয়ে আসা, এই যে একটি সাধারণ শিক্ষার্থীদের যে একটা ইমোশন রয়েছে, এটিকে কাজে লাগিয়ে আমার মনে হচ্ছে তারা একটি এজেন্ডা বাস্তবায়ন করার কোনো নিয়েছে। এখানে ছাত্রলীগ সম্পর্কে একটি বাক্য উচ্চারণ তারা করলো না, সেহেতু তাদের নিয়ে প্রশ্ন রয়েছে এবং তাদের সম্পর্কে অবশ্যই সিদ্ধান্ত দিতে হবে। সেই সিন্ডিকেট সদস্যদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে, এটি আমরা মানি না। রিফাত, আমি যদি আপনার কাছে সরাসরি প্রশ্ন করি যে আপনারা আসলে ছাত্র রাজনীতি চালু থাকুক এটা চান কিনা? আমরা ছাত্র রাজনীতির, আমরা যেমন সারা নতুন বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান, সবগুলো কালচারের সংস্কার চাচ্ছি, আমরা ছাত্র রাজনীতির সংস্কার চাই। কারণ ছাত্র রাজনীতি বলতে আসলে কি, মানে আমার বয়সী মানুষজন বা আমার থেকে 5 বছর বা 10 বছর উপরে বয়সী মানুষজন আসলে ছাত্র রাজনীতি সম্পর্কে মানে কি বুঝে বা কি দেখেছে? আমরা কিন্তু ছাত্র রাজনীতি সম্পর্কে শুধু দেখেছি হল দখল, সিট দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ক্যাম্পাসে শোডাউন, এগুলো। এর বাইরে ছাত্র রাজনীতির কোনো রূপ থাকতে পারে এই সম্পর্কে আমাদের ধারণা নাই। একটাই ধারণা আছে, বুয়েট। অনেক সময় মানুষ বুয়েটের একটা এক্সাম্পল টানে যে বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে 1-2 বছর, 3 বছর, 4 বছর ধরে, অ্যান্ড ওরা অনেক ভালো করতেছে। কিন্তু ওইটা কি ছাত্র রাজনীতি নিষিদ্ধের ফলাফল, নাকি প্রশাসন যখন স্বাধীনভাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারে একটা বিশ্ববিদ্যালয় এমনি এগিয়ে যাওয়ার কথা, নাকি এটা ছাত্র রাজনীতির একটা বিফল? মানে এটা কি ছাত্র রাজনীতির ফসল, নাকি হচ্ছে এটা একটা প্রশাসন সঠিকভাবে পরিচালিত হলে যেই সুফল একটা বিশ্ববিদ্যালয় পাওয়ার কথা সেটাই? এটা তো আমার মতে এটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের সুফল, গতানুগতিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের সুফল না। আরও একটা বিষয় তুলে আনতে চাই, আসলে নিষেধাজ্ঞা কি? আমি যদি একটা আইন করে নিষেধ করতে পারি, আমি আগামীকালকে সেই নিষেধাজ্ঞাটা তুলে দেওয়ারও তাহলে আমার ক্ষমতা আছে। কারণ আমার যখন একটা কিছুকে নিষিদ্ধ করার ক্ষমতা আছে, তার মানে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ক্ষমতা আছে। তাহলে নিষেধাজ্ঞা তো কোনো পার্মানেন্ট সলিউশন হতে পারে না। আমার পার্মানেন্ট সলিউশনটা হবে নীতিগত সিদ্ধান্ত। পার্মানেন্ট সলিউশনটা হবে একটা বিশ্ববিদ্যালয়ের সবগুলো স্টেক হোল্ডারকে নিয়ে, যে একটা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কাজ হচ্ছে শিক্ষা এবং গবেষণা। এই কাজের পরে আমি ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়কে কি দিতে পারে, দেশকে কি দিতে পারে, সেই আলোকে আমাদের আসলে ছাত্র রাজনীতিকে নতুন ভাবনা করতে হবে। তাকে আমরা বলতে পারি ছাত্র সংশ্লিষ্ট বা শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যেই দাবি দাওয়া বা সেগুলোকে আদায় করে নেওয়া, এবং এটি আদায় করতে যা করা লাগে সেটিকে আমরা ছাত্র রাজনীতি বলবো, সেটি তো আর নেই। আচ্ছা, আমি ধরে নিলাম যে আক্ষরিক অর্থে সেটার কথা আমরা বলছি। এখন বিষয় হচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ করার দাবি আপনারা তুলেছিলেন যখন ছাত্র আন্দোলন চলছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত, বা তার 15 দিন আগ পর্যন্ত, এটাই গণঅভ্যুত্থানের রূপ নিল। যাই হোক, আপনাদের অন্যতম দাবি ছিল লেজুর ভিত্তিক রাজনীতি চলবে না, ছাত্র রাজনীতি। লেজুর ভিত্তিক রাজনীতি চলবে না এটা বলতে, এটা তো এখনো আপনারা এটি স্টার নিয়ে আছেন, সেটি কেমন? লেজর ভিত্তিক আমাদের কিন্তু কনটেক্সটটা বুঝতে হবে। আমাদের রাজনীতি নিষিদ্ধ বা লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে দাবিটা আমাদের উঠে এসেছিল, এটা কিন্তু ইস্যু ছিল যখন বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস, কলেজ দখল ছিল ছাত্রলীগের দখলে। ছাত্রলীগ অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন, বলতে গেলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগই বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে শুধুমাত্র ছাত্র না, ক্যাম্পাসের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে প্রশাসন পুরোটুক একটা দলের কন্ট্রোলে ছিল। সেই বাস্তবতায় আমাদের দাবি ছিল লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের। এখন লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে আসলে আমাদের ধারণাটা হচ্ছে, ছাত্র হিসেবে আমাদের অবশ্যই আলাদা একটা সক্রিয়তা থাকবে। আমি আমার ছাত্রদের দাবি নিয়ে আলোচনা করব, সমালোচনা করব, আন্দোলন করব, সংগ্রাম করব। এখানে এমন যাতে মানে যখন একটা সংগঠন এই সক্রিয়তাটা হারিয়ে শুধুমাত্র তার মাদার অর্গানাইজেশন বা সরকারি বা মানে তার উপরে যদি কেউ নির্দেশনা দিচ্ছে সেই অনুযায়ী শুধুমাত্র তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, সেটাকে আমরা লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি হিসেবে অভিহিত করি। কারণ
ছাত্রদের স্বার্থ বাদ দিয়ে আমি যখন কোনো একটা দলীয় স্বার্থ বা কোনো একটা মানে সরকারি স্বার্থ বাস্তবায়ন করতে যাই, সেটাই হয়ে দাঁড়ায় লেজর ভিত্তিক বা দলীয় টেন্ডারবাজি, চাঁদাবাজি ভিত্তিক ছাত্র রাজনীতি। তাহলে সেক্ষেত্রে তো শুধু ছাত্রলীগ নয়, আমরা ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সবই তো আমরা বলতে পারি তারা প্রত্যেকেই লেজর ভিত্তিক রাজনীতি করছে, ছাত্র রাজনীতি। রাকিবুল ইসলাম, রাকিব, আপনার মন্তব্য। জি, ধন্যবাদ। নিশ্চয়ই আমি যেটা বলছি তার সঙ্গে দ্বিমত পোষণ করেন না নিশ্চয়ই? না, এটি আপনাদের ভুল ধারণা। সেটি হলো আমাদের এই মানে অন্যতম সমন্বয়ক রিফাত যে বিষয়টি বলল লেজুর ভিত্তিক, এই লেজুর ভিত্তিক শব্দটা এসেছে শুধুমাত্র বিগত 15.5 বছরে যেভাবে অবৈধ ফ্যাসিস্ট সরকারের হাতিয়ার হিসাবে একটা ভোটচুর সরকারের ভোটচুরির হাতিয়ার হিসাবে ছাত্রলীগ ব্যবহৃত হতো, এবং প্রতিটি ক্যাম্পাসে জবরদখলমূলকভাবে রুম দখল, সিট বাণিজ্য, ক্যাম্পাস দখল, মোটরসাইকেল শোডাউন, অস্ত্রের ঝনঝনের প্রতিটি ক্যাম্পাসে, এবং সাধারণ শিক্ষার্থীদের বাক স্বাধীনতা হরণ। এমনকি সাধারণ শিক্ষার্থীরা যারা ছিল তারা আপনি লক্ষ্য করে দেখবেন যে একটা ফেসবুকে স্ট্যাটাস দিতেও কিন্তু ভয় পেত। আবরারের তো স্মৃতি আমরা ভুলিনি। একটা ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনার নিজের আইডি থেকে আপনি আপনার মতামত কখনোই প্রকাশ করতে পারেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কোনো ক্যাম্পাসে। হ্যাঁ, আমরা ছাত্রদল আমরা বারবার নিপীড়িত হয়েছে, আমাদের নেতাকর্মীরা এগুলো ওপেন ফেসিস্ট সরকারকে ফেসিস্ট নামে অভিহিত করেছে, হাসিনাকে ফেসিস্ট নামে ছাত্রদলের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় এবং প্রকাশ্য দিবালোকে অবহিত করেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই বাস্তবতা ছিল না, কোনো ক্যাম্পাসে সেই বাস্তবতা ছিল না ছাত্রলীগের কারণে। তো এই শব্দটি এসেছে সেখান থেকে। তো এটি আপনি যদি বলেন তাহলে তো এই বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। আপনি ছাত্র দল বাদ দিয়ে ছাত্র ইউনিয়নের কথা বলেন, ছাত্র শিবির বলেন, কিংবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা সমন্বয়ক বৃন্দ যারা রয়েছেন, তারাও কিন্তু একটি নাগরিক কমিটি নামে একটা কমিটি করে তারাও কিন্তু সেখানে রয়েছে এবং সেখানে দায়িত্ব পালন করবে, যদিও তারা যাদের পদ নেই তাদেরকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই যে সারা দেশে যে জেলা ভিত্তিক যে সমন্বয়, এটাও কিন্তু একটা পার্ট অফ পলিটিক্স, এটি তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটি তো এবং আপনি একটা সরকারের তো অংশই হয়ে গেছে দুজন সমন্বয়ক, একটি নির্দলীয় সরকারের। এগুলো তো রাজনীতির বাইরের কোনো পার্ট না, আপনি যত যেভাবে ব্যাখ্যা করেন না কেন। হয়তো বা সাময়িক আপনি 1 মাস 2 মাস ব্যাখ্যা দিতে পারবেন একটা ইমোশনের উপর ভিত্তি করে, কিন্তু এগুলো তো রাজনীতির বাইরে কোনো বিষয় না, কোনো সাবজেক্ট না। এটা তো সত্য কথা যে গতানুগতিক যে ছাত্র সংগঠনগুলো, আমি যাচ্ছি ওইদিকেই যাচ্ছি। তো সেজন্য ছাত্রলীগের এটা দেখেই এই শব্দটি এসেছে। কিন্তু আমি রিফাতের সাথে পুরোপুরি একমত। ছাত্র রাজনীতি বলতে এই প্রজন্ম দেখেছে একটা শোডাউন হবে, ক্যাম্পাসে বিশাল শোডাউন হবে। আমি ছাত্রদলের সভাপতি গিয়েছি, আমার সাথে কয়েক হাজার নেতাকর্মী থাকতে হবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আশেপাশে যত বিশ্ববিদ্যালয় কলেজ আছে সব কয়েক হাজার দেখাতে হবে। এটি মনে হয় ছাত্র রাজনীতির একটি, এরা দেখে এসেছে 15.5 বছর। একইভাবে দেখে এসেছে এই ক্যাম্পাসে শত শত বাইক শোডাউন দেখে এসেছে, এবং আপনি দেখে এসেছে হল দখল, রুম দখল, নির্যাতন, সারা রাতব্যাপী গেস্ট, এগুলো দেখে এসেছে বিগত 15.5 বছর। আপনি আরেকটি বিষয় আসবেন যে উল্লেখযোগ্য যে বিষয়টা, সেটি হলো আবাসিক শিক্ষকদের সামান্যতম কোনো কর্তৃত্ব ছিল না কোনো হলে, তাদের যে দায়িত্ব পালনের কোনো পরিবেশে তাদের ছিল না। আমি রিফাতের সাথে পুরোপুরি একমত এই বিষয়ে। ছাত্র রাজনীতির সংস্কার এবং ইতিবাচক পরিবর্তন হওয়া প্রয়োজন, এটি হলো মূল বিষয়। আমি বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরাও এই বিষয়ের সাথে পুরোপুরি একমত যে অবশ্যই সংস্কার হতে হবে। তারা যে ছাত্র রাজনীতি দেখেছে, বিভীষিকাময় ছাত্র রাজনীতি, এই ছাত্র রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। সেই কারণে আমি আপনাকে বলছি ছাত্রদল যেহেতু আমাদের একটা বিষয় আছে, আমরা সারা দেশে আমাদের একদম ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের কমিটি রয়েছে, স্ট্রাকচার রয়েছে, এবং আগামীতে সবাই মনে করে যে যদি সুষ্ঠু দ্বারা ভোট হয় হয়তোবা বিএনপিকে আটকানো কোনোভাবেই সম্ভব না, ধারে কাছে কেউ নেই। বাস্তবতা মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি একটা সঠিক নির্বাচন হয়, সে কারণে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্নটা আসে। সেই কারণে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছি এই বাংলাদেশে আর কখনো আপনি শোডাউনের রাজনীতি, মোটরসাইকেল শোডাউনের রাজনীতি, রুম দখল, হল দখল, ক্যাম্পাস দখলের কোনো রাজনীতি চর্চার কখনো হবে না। শুধু তাই নয়, আমি আপনাকে স্পষ্টভাবে আজকে বলছি এই অনুষ্ঠান থেকে, আমাদের প্রধান দাবি ডাকসু নির্বাচন হতে হবে এবং সকল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। দ্বিতীয়ত প্রধান দাবি, আমাদের আরেকটি প্রধান দাবি সাধারণ শিক্ষার্থীদের ন্যায়, যে সকল হল হোস্টেল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল হলসমূহ আবাসিক শিক্ষকদের নিয়ন্ত্রণে থাকতে হবে। কোনো ছাত্র রাজনীতির কোনো অংশ হতে পারবে না। আপনি যদি এগুলো সংস্কারে নিয়ে আসতে পারেন, আমি রিফাতের সাথে একমত যে বুয়েটের এটা কি ছাত্র রাজনীতি নিষেধের ফল, নাকি হলো আপনি যে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছে তারা এখন তাদের কর্তৃত্ব দেখাতে পেরেছে, তাদের উপর যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করতে পারছে, এটার ফল।
আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সত্যিকার অর্থে শুধুমাত্র বক্তব্যে না, সত্যিকার অর্থে 13টি ছাত্রদের এবং 5টি মেয়েদের হলে যদি আমাদের স্যাররা, আবাসিক শিক্ষকবৃন্দ, প্রভোস্ট স্যাররা যদি তারা সত্যিকার অর্থে তাদের দায়িত্বটা পালন করতে পারে, সেই পরিবেশটা বজায় থাকে এবং হলের কোনো গেস্ট রুম বলে কোনো শব্দ থাকবে না, কোনো রাজনৈতিক কর্মসূচির কোনো বালাই থাকবে না, হলগুলো তারা পড়াশোনা করবে, গবেষণার কাজে মনোযোগ দেবে, আমার মনে হয় পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দাবিটি তুলেছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করা যাবে না, এটির সাথে আপনার একমত পোষণ করছেন? না, এটি শুধুমাত্র ছাত্রলীগের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু ছাত্রলীগের ক্ষেত্রে। ছাত্রলীগের ক্ষেত্রে যদি হয়ে থাকে আমি একটু প্রশ্ন করি, আমি এটার মধ্যে বলি শুধু তাই নয়, এই কথা ওদের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ ওরাও কিন্তু একটা সরকারের অংশ হয়ে গেছে অলরেডি। রিফাতের কাছে জানতে চাইবো, রিফাত আপনারা যে দাবিটি তুলেছেন সেই দাবির সঙ্গে রাকিব একমত হতে পারছেন না, আপনি কি বলবেন? না, আমাদের যে দাবিটা প্রাথমিকভাবে যে আমি বিষয়টা তুলে ধরছি, এটা কিন্তু একটা কনটেক্সচুয়াল দাবি ছিল। আমাদের সেই 9 দফা থেকে আমরা এসেছি 1 দফায়। 1 দফার মূল দাবি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেই 1 দফার আলোকে আমরা এখন শুধুমাত্র রাজনৈতিক বন্দোবস্ত জাতীয় পরিসরে হবে না, এটা শিক্ষা ছাত্র যেহেতু আন্দোলনটা মূলত ছাত্রদের নেতৃত্বে হয়েছে, এখানে ছাত্র রাজনীতির প্রশ্নটাও সবথেকে বড় প্রশ্ন। এখন এইটা আমাদের 9 দফার দাবিটা ছিল অবশ্যই ঠিক। লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধর অর্থটা কি সেটা নিয়েও আলোচনা করতে হবে। লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ অর্থ কি তাদের যে তাদের যদি কোনো মাদার অর্গানাইজেশন থাকে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে, বা এটা কি তাদের কার্যক্রমে প্রকাশ পাবে, নাকি এটা তাদের এটা জাস্ট যদি কারোর কোনো পলিটিক্যাল পার্টি থাকে তাহলে সে বাদ। এই আলোচনাগুলো আমাদের এখন সামনে আছে। এই বিষয়ে আমাদের অবস্থানটা হচ্ছে আইন দিয়ে নিষিদ্ধ করে এই ধরনের জিনিসগুলো বাস্তবায়ন সম্ভব না। এটা বাস্তবায়ন করা সম্ভব সদিচ্ছা দিয়ে। সদিচ্ছা হচ্ছে রাজনৈতিক দলগুলো সদিচ্ছা থাকতে হবে, কারণ দিন শেষে তারাই মূলত রাজনীতি করতেছে এবং তাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে যে আমি কি সেই আগের একটা দলীয় লেজরভিত্তিক রাজনীতি ফিরিয়ে আনবো, যে আমার মাদার অর্গানাইজেশন, আমার সরকার বা আমার অন্য কেউ আমাকে উপর থেকে চালাচ্ছে, এই অনুযায়ী আমি ক্যাম্পাসে ছাত্র নির্যাতন করছি, চাঁদাবাজি করছি, টেন্ডারবাজি করছি, হল দখল করছি, নাকি আমি ছাত্র সংগঠন হিসেবে আমার যেই মূল কাজ ছাত্রদের দাবি দাওয়া নিয়ে আগানো এবং পরবর্তীতে দেশের প্রয়োজনের সামনে এগিয়ে আসা, সেই কাজে আমি বাস্তবায়ন করতে পারছি কিনা। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে সবথেকে বড় বিষয় মনে হয় সদিচ্ছা। ছাত্র সংগঠনগুলো সদিচ্ছা এবং রাজনৈতিক সংগঠনগুলো সদিচ্ছা থাকলে এই বিষয়টা বাস্তবায়ন সম্ভব। কিন্তু আপনি তো এটুকু স্বীকার করবেন যে লেজুর ভিত্তিক এই শব্দটা দিয়ে আসলে এই বিষয়টার সমাধান আসবে না। লেজুর বৃত্তি তো তাদেরকে করতেই হবে, যেহেতু তারা একটি মাদার সংগঠনের অঙ্গ সংগঠন কিংবা সহযোগী সংগঠন, যেভাবে বলি না কেন আমরা, মাদার সংগঠনের নির্দেশনা বাইরে তারা যেতে পারবে না, নাকি যাওয়ার কোনো সুযোগ আছে, সেই প্রশ্ন আপনার কাছে থাকবে। এবং অভিযোগ উঠেছে আপনারাও একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে আছেন এবং সরকারের পার্ট। যদি লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন না থাকে, তাহলে শুধু কি আপনাদেরকে এককভাবে রাজনীতি করার সুযোগ তৈরি করে দেওয়ার একটি সুযোগ হচ্ছে কিনা, আমি সেই প্রশ্ন নিয়ে আসবো। দর্শক, একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি ছাত্র রাজনীতি বন্ধে কার লাভ কার ক্ষতি। রিফাত, আপনার কাছে একটু জানতে চাই যে যেটি অভিযোগ উঠল কিংবা রাকিবও যেটি বলতে চেয়েছেন, লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের নামে যদি সত্যি সত্যি ছাত্র রাজনীতি বন্ধ হয় এবং সেই সুযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্রক্রিয়ার দিকে যাচ্ছে সেটি প্রশ্নবিদ্ধ হবে কিনা? ধন্যবাদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং আপনারা যে নতুন রাজনৈতিক যেই সংগঠনটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, যদিও তারা নিজেদেরকে এভাবে রাজনৈতিক সংগঠন হিসেবে বলতে চাচ্ছেন, বা আমরা সরকারের সাথে কানেক্টেড, আমাদের 2 জন সমন্বয়ক সরকারে গেছে, 1 জন সরকারের নীতি হয়েছে। এখন এখানে আপনি আগে একটা প্রশ্ন করেছিলেন যে আসলে দলীয় এজেন্ডা বা দলীয় নির্দেশনা বাইরে যাওয়া সম্ভব কিনা। আমরা বলতে চাই দলীয় সিদ্ধান্ত বা দলীয় এজেন্ডাই কি আমার একটা সংগঠনের মূল ভিত্তি, নাকি দেশের স্বার্থ বা আমি যাদের জন্য রাজনীতি করছি তাদের স্বার্থ আমার সিদ্ধান্ত নেওয়ার মূল ভিত্তি হওয়া উচিত। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমাদের অবশ্যই এই সরকারে আমাদের 2 জন সমন্বয়ক আছে, কিন্তু সেটা থাকার পরেও আমরা কি এই সরকারের সমালোচনা করছি না?
আমরা কি সরকারের সিদ্ধান্তের সমালোচনা করছি না, বা এই সিদ্ধান্তের বাহিরে গিয়ে আমাদের কি দাবি দেওয়া বা এই ধরনের উপস্থাপনগুলো করছি না? করছি। আমরা যদি করতে পারি, বাকি সংগঠনগুলো অবশ্যই করতে পারার কথা। যদি আমাদেরকে এভাবে ধরা হয় যে আমাদেরও একটা মানে লেজুর ভিত্তিক বা আমরা সরকারের অংশ বা একটা দলের অংশ, সরকারের বা দলের অংশই শুধুমাত্র যে তাকে মানে একটা লিমিট করে দিবে যে না আমি যেতে পারবো না, এটা আমার মনে হয় সেই সংগঠনের ব্যর্থতা। আমি নীতি নৈতিকতা, আমার দেশের স্বার্থ, আমি যাদের জন্য রাজনীতি করছি তাদের স্বার্থের কথা বিবেচনা করে আমার সকল সিদ্ধান্ত নিতে হবে। শুধুমাত্র আমি যখন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, কোনো কর্মসূচি নিই, সেটা তো আমার জনবান্ধব কর্মসূচি না, শিক্ষার্থী বান্ধব কর্মসূচি না, তখনই কিন্তু এই যে বাংলাদেশ আওয়ামী লীগ বা ছাত্রলীগ, তারা কিন্তু যাদের জন্য তারা রাজনীতি করেছে তাদের কথা কিন্তু কখনো বিবেচনায় নেয় নাই। তারা নিজেদের ক্ষমতা, নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু এই 15 বছরের একটা ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে তুলেছে। এখন আমরাও যদি একই রাস্তায় হাঁটি, আমরাও হয়তো ফ্যাসিবাদের দিকে চলে যেতে পারি, কিন্তু আমরা সেই রাস্তায় নাই। আমরা যতটুকু বুঝতে পারছি আমরা সেই রাস্তায় নাই, কারণ আমরা স্বতন্ত্রভাবে যেহেতু আমরা ছাত্রদের প্রতিনিধিত্ব করছি, ছাত্রদের নিয়ে আমাদের কথাগুলো আবর্তিত হচ্ছে, ছাত্রদের জন্য যেই সিদ্ধান্ত, যেই নির্দেশনা, যেই কর্মসূচি দেওয়া প্রয়োজন আমরা সেটা দিতে প্রস্তুত। না, আমি একটু ক্লিয়ার হই। এই আপনি সংজ্ঞা নির্ধারণের কথা বলছিলেন, এটা কিভাবে নির্ধারণ হবে, কারা নির্ধারণ করবে? আবারও বলি, একই প্রশ্ন করতে হচ্ছে অডিয়েন্সকে, আমরা একটা ট্রান্সপারেন্ট উত্তর দিতে চাই। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা রাজনৈতিক দল গঠন করে এবং সেই প্রক্রিয়ার পথে আছে, আমরা মনে করি, লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করে সেই ফাঁকা মাঠে কি সমন্বয়করা গোল দিতে চাচ্ছে বা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করছে না? আচ্ছা, আমি আমার আসলে উত্তরের ধারাবাহিকতা একটু ধরে রাখি। আমরা প্রথমে আমাদের ছিল 4 দফা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করেছিল 4 দফা। সেই 4 দফার পরে দমন নিপীড়নের পরে আমাদের এটি বাস্তবায়ন হয়েছে 9 দফায়। 9 দফাগুলো দাবির মধ্যে ছিল ডাকসু ইলেকশন সহকারে লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধে। সেই 9 দফা থেকে কিন্তু আমরা উঠে এসে 1 দফা ঘোষণা করেছি যে স্বৈরাচারী হাসিনার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো সেই দাবিটার থেকে যেহেতু আমরা নতুন আরেকটা দাবি নিয়ে শুধুমাত্র ছাত্র রাজনীতি কেন্দ্রিক না, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থারই আমরা একটা পুরোপুরি সংস্কার চাচ্ছি, সেই হিসেবে অবশ্যই এই দাবি অনুসারে আমাদের আলোচনার সুযোগ রয়েছে। এমনকি আমাদের যে প্রশ্নটার সম্মুখীন হতে হচ্ছে, আমরা যদি একটা রাজনৈতিক দল গঠন করি, আমরা কিন্তু রাজনৈতিক দল গঠন করিনি বা আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথেও নেই, কিন্তু প্রক্রিয়ার পথে আছেন। জি অবশ্যই প্রক্রিয়ার পথে আছি আমরা, কিন্তু সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই আমরা একা নেয়ার না। এই যে আমরা 9 দফা বা 1 দফার, এই দফার সাথে কিন্তু বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক সংগঠনের কিন্তু সম্পৃক্ততা ছিল। বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে কি হবে এটা সিদ্ধান্ত কিন্তু শুধুমাত্র একটি সংগঠন দিতে পারবে না, দেয়া উচিত হবে না। কারণ নতুন বাংলাদেশে আমাদের মূল ভিত্তি হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই গণতান্ত্রিক ব্যবস্থার একটা অন্যতম সবথেকে এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে সংলাপ এবং সদিচ্ছা। রাজনীতি কিভাবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশে কিভাবে গঠিত হবে, ছাত্র রাজনীতিতেও এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের বাস্তবতাটা কি হবে, এগুলো অবশ্যই আলোচনা সংলাপের ভিত্তিতে এবং সদিচ্ছার ভিত্তিতেই হতে হবে। রাকিব, রিফাত যে মন্তব্যগুলো করছিলেন তার প্রতিক্রিয়ায় আপনি কি বলবেন? অনেকগুলো বিষয় উঠে এসেছে এখানে। একটি বিষয় আপনাদের বলি, আমরা একটি বিষয় ভুলে যাচ্ছি, বিভিন্ন কারণে ভুলে যাচ্ছি, এবং সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিক্রিয়া দেখায় এবং সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভিস্ট তারাও ভুলে যাচ্ছে। বিগত 15.5 বছর অবৈধ আওয়ামী লীগ সরকার একটি ভোট চুরির ব্যবস্থার মাধ্যমে একটি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে তারা বারবার ক্ষমতায় এসেছে। সেই কারণে এই প্রশ্নগুলো উঠে এসেছে লেজুর ভিত্তিক। আপনি লক্ষ্য করে দেখুন, যদি দেশে শতভাগ একটি সুষ্ঠু প্রক্রিয়া নির্বাচন হয় এবং শতভাগ গণতন্ত্র ব্যবস্থা কায়েম হয় এবং একটি দল চরম জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসে, তার যদি কোনো ছাত্র সংগঠন রাজনীতি করে, তাকে কি আপনি এই এত জনপ্রিয়তা নিয়ে যারা আসবে, আমি শেষ করে দিচ্ছি, আমি আমার মতো বলি, তো এত জনপ্রিয়তা নিয়ে যদি একটা দলকে যদি জনগণ ম্যান্ডেট দেয়, একদম সুষ্ঠু প্রক্রিয়া, কিন্তু কোনো প্রকার কারচুপি হবে না, সেই ম্যান্ডেট ব্যবস্থায় তাদের কিছু কার্যকলাপ যদি কেউ সমর্থন করে, এটি অন্যায় হয়ে যাবে। কিন্তু আমি আপনাকে বলি, এই ম্যান্ডেট নিয়ে আসার পরও যদি কেউ
আবার সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে কার্যকলাপ করে, তাহলে তো আপনার ডাকসু রয়েছে, আপনার তো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, সেখানে তো আপনি সে প্রতিক্রিয়া দেখাতে পাচ্ছেন। সেহেতু সকল ছাত্র সংগঠনকে সেই সুযোগ দিতে হবে। এখানে আপনি যদি শুরুতে বৈষম্যের সৃষ্টি করেন, তাহলে কিন্তু এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে বলে আমাদের বিশ্বাস। বিশেষ করে বিগত ছাত্রলীগের দেখেন ক্লাস কমিটি ছিল, হল কমিটি ছিল, ডিপার্টমেন্ট কমিটি ছিল, ক্যাম্পাস কমিটি ছিল, সেন্ট্রাল কমিটি ছিল, এত এত নেতাকর্মী, এরা সবাই কিন্তু এখন রং পাল্টে সাধারণ শিক্ষার্থী হয়ে গেছে। এরা সবাই কিন্তু এখন আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আশ্রয় খুঁজে, কিংবা অপর ছাত্র সংগঠনের ব্যানারে আশ্রয় খুঁজে। তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই সুযোগটা নেওয়ার জন্য খুবই তৎপর। আমি বিশ্বাস করি সেই তাদের তৎপরতার, এবং আমাদের কাছে কিছু এভিডেন্সও এসেছে, সেই কারণ তারা খুব বিগত সময়গুলোতে 15-20 দিন যাবত তারা প্রতিনিয়ত যারা নীল দলের শিক্ষক রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের সাথে তাদের অনেকবার বৈঠক হয়েছে। তারই প্রতিফলন হয়েছে সিন্ডিকেট মিটিংয়ে তারা এরকম একটি বিষয় একমত হয়। কেন? অতীতে তারা তো এই বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ছিল, তারা কি একটি সিদ্ধান্ত, একটি বাক্য বলেছে যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে, এই রাষ্ট্রের পক্ষে, গণতন্ত্রের পক্ষে একটি বাক্য বলেছে? ছাত্রলীগের এত অত্যাচার একটি বাক্য বলেছে? বলেনি। কিন্তু তাদের এখন মনে হয়েছে যে না, এখন ছাত্রলীগ থাকতে হবে না। কেন? ওই ছাত্রলীগ পুনর্বাসন করতে হবে, তাদেরকে ক্যাম্পাসগুলোতে বাংলাদেশের সকল শিক্ষকদের কথা বলছেন। হ্যাঁ, অবশ্যই। এবং তাদের মনে হয়েছে এখন এই বাস্তবতায় এসে যে না, এখন ছাত্রলীগ পুনর্বাসন করতে হবে। তাহলে এই একটা প্রক্রিয়া। বিরোধী ছাত্র আন্দোলন তো ছাত্র রাজনীতি, মানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলছে। তাহলে কি আমি বলবো যে শিক্ষকদের সঙ্গে তাদের একটা অ্যালায়েন্স আছে? আপনি যদি এভাবে, আমি আবারও বলছি, একটা চরম মানে যদি শতভাগ সুষ্ঠু প্রক্রিয়া নির্বাচন হয় দেশে এবং ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়, তখন আর এই প্রশ্নই আসবে না। ঠিক আছে, কেন আসবে না? না, পরের কথা না, আমরা তো সেদিকে যাচ্ছি। আপনি যে আলোচনাটা করলেন, যে প্রশ্ন তুললেন, সেই প্রশ্নের সাথে আমিও ব্যক্তিগতভাবে একমত পোষণ করছি। মানে করতে পারি আর কি, যে শিক্ষকদের মধ্যে এই ধরনের একটি চক্রান্ত থাকতে পারে ছাত্রলীগকে পুনর্বাসনের জন্য। কিন্তু যখন শিক্ষকদের ওই চক্রান্তের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি, সেই দাবিটি মিলে যায় প্রকারান্তরে, তাহলে আমরা কি বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সেই প্রক্রিয়াটি? না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই 9 দফার মধ্যে কিন্তু আরো 8টি দফা রয়েছে, এবং সেই 8 দফায় কিন্তু ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে। এই লেজুর ভিত্তিক শব্দটা তো আমি আপনাকে স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছি, তো স্পষ্ট। সেটা আমি আপনার পক্ষেও কথা বললাম, আমার পক্ষে না, আপনি আমার বিপক্ষে বলেন, সমস্যা নেই। রিফাতের কাছে তো আমি প্রশ্ন রাখলাম। আচ্ছা, হ্যাঁ, আমি এখন যদি আপনি বলার পরে যদি আবার লেজুর ভিত্তিকের মধ্যে থাকেন, তাহলে তার আজকে আমার কাজটা তো ওটাই, যখন যেখানে কনফিউশন তৈরি হবে অডিয়েন্সের জন্য আমাদেরকে উত্তরটা বের করে নিয়ে আসতে হবে। এটা তো বর্তমানে যারা ছাত্রলীগের যারা পুনর্বাসন এরা এটার মধ্যে রয়েছে যে এই লেজুর ভিত্তিক শব্দতে কোনোভাবে কিছু একটা করা যায় কিনা যেন ছাত্রলীগই হয়। জি হ্যাঁ, আমি সেজন্য আমি আপনাকে বলছি, স্পষ্টভাবে তো বললাম, লেজুর ভিত্তিক শিক্ষকদের আমি দায় চাপিয়ে দিলাম, তো বিশেষ সিন্ডিকেট সদস্য, যে আপনি তাদের একটা এজেন্ডা বাস্তবায়ন। ছাত্র আন্দোলন না, তারা তো এই ব্যাখ্যা দেয়নি। লেজুর ভিত্তিক বলতে তারা কি বলেছে যে না, লেজুর ভিত্তিক বলতে সকল ছাত্র সংগঠন নিশ্চিত এটা বলছে? সেটাই বলছে না, এটা তিনি বলেননি। আপনি হয়তো আপনি একটু ঘুরে দেখেন, তিনি বলছেন যে গুণগত সংস্কার, এবং কেউ যদি করে তো সেটা তো সাধারণ শিক্ষার্থীদের মেনে নেবেন। আমিও তো বলছি, কেউ যদি কোনো দলের পক্ষে শুধুমাত্র সাফাকে, সে যে ছাত্র সংগঠন হোক, সেটা তো আপনি ছাত্র সংগঠনের অজনপ্রিয় হচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিকেই যাচ্ছে। ছাত্র সংসদ নিয়ে তো কারোর মধ্যে নেই, দ্বিমত নেই। আমরা ছাত্রদল 1 নম্বর এজেন্ডা দাবি করছি, ছাত্র সংসদ দিতে হবে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা সবাই চাচ্ছে, তো এই নিয়ে তো কোনো কনফিউশন নেই, খুব দ্রুতই এইদিকে যাচ্ছে। তো একটি সংগঠন, এটা আমি ছাত্রদল হোক, আপনি ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্র শিবির বলেন, অপর যত সংগঠন থাকুক না কেন, তারা যদি তাদের দলীয় তাদের ফাদার সংগঠন নিয়ে পড়ে থাকে, তাহলে তো ছাত্র সংগঠনের অজনপ্রিয় হবে। ভয় কোথায় এখানে? সমস্যা নেই তো। কেউ যদি সামান্যতম অপকর্ম করে, এটা তো আপনার স্টুডেন্টদের প্রতিফলন ঘটবেই। সেহেতু আমার মনে হয় এই বিষয় নিয়ে খুব বেশি করা উচিত না, এবং আমি বিশ্বাস করি এটি নিয়ে এই বিষয়টা, এই ইস্যুটা খুব বড় কোনো ইস্যু না, এটা অচিরেই সমাধান হয়ে যাবে, অচিরেই সমাধান হবে বলে এই সমাধান প্রক্রিয়া আজকে শুরু হয়েছে। আজকে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে আমাদের ছাত্রদল সহ পরিবেশ পরিষদের যে 13টি ছাত্র সংগঠন রয়েছে, মানে ছাত্রলীগ ব্যতীত, এবং অপর একটি সংগঠনকে নাকি নিয়েছে, তাদের সাথে ইতিমধ্যে তারা মিটিংয়ে বসেছে, এবং সেখানে গুণগত সংস্কার পরিবর্তন নিয়েই তাদের আলোচনা। জি, রিফাত, আপনার প্রতিক্রিয়া। আপনি এবং ছাত্র সংসদ নির্বাচন কেন দেওয়া হচ্ছে না? যেমন আপনাদের একটি দাবি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, সরকারের মানে গত সরকারের সময়,
সেখানে আপনারা বলেছেন ছাত্র সংসদগুলো চালু করতে হবে। আমরা 1.5 মাসে আপনারা অনেক দাবি জানিয়েছেন, ছাত্র সংসদ চালুর বিষয়ে কোনো দাবি কিন্তু আমরা এখনো পর্যন্ত উচ্চারিত হতে দেখিনি। আচ্ছা, দাবি কিন্তু আমাদের যদি 9 দফায় ওই দাবিটা ধরেন, দাবি কিন্তু তাহলে আমাদের আরো 2 মাস আগে থেকে উচ্চারিত হয়ে আসছে। যদি 9 দফা দাবিগুলোর মধ্যে আমরা ধরতে চাই, দাবিগুলো উচ্চারিত হয়ে আসছে এবং দাবিগুলোটা শুধু কিন্তু ডাকসু কেন্দ্রিক না, এটা আমরা সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে যেগুলোতে ছাত্র সংসদ আছে সবগুলোতেই আমরা নিয়মিত ছাত্র সংসদ ইলেকশন চাই। এখন আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতাটা একটু বলি। আমাদের প্রশাসনিকভাবে কার্যক্রম শুরু হয়েছে বলতে গেলে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ। আমাদের ভিসি প্রভিসি থেকে শুরু করে আমাদের প্রশাসনিক যে সংস্কার প্রক্রিয়া চলছিল সেটা সম্পূর্ণ হয়েছে মাত্র 1 থেকে 2 সপ্তাহ। আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে 22 থেকে, যদিও কিছু কিছু ডিপার্টমেন্টে এখনও কিছু সমস্যার কারণে ক্লাস হয়তো শুরু করতে কিছুটা বিলম্ব হবে। এই বাস্তবতায় আমরা, আপনারা জানেন, ক্যাম্পাস পুনর্গঠন আমাদের ক্যাম্পাস পুনর্গঠন আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম থেকে আমরা কিছু দফা 12 দফা একটা দাবি দিয়েছি। এবং আপনারা আমাদের যত ক্যাম্পাস আমাদের স্বাভাবিক কার্যক্রমগুলো শুরু হবে তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগটা আরও বেশি বাড়বে। আমি যখন আমার ক্যাম্পাসে এখন পর্যন্ত শিক্ষক বলি বা প্রশাসন যখন পুনর্গঠিত হচ্ছে না, বা আমি যে সিন্ডিকেট নিয়ে আলোচনাটা হচ্ছে, যে সিন্ডিকেট এই ধরনের একটা সিদ্ধান্ত দিছে, এই সিন্ডিকেটে কিন্তু আমাদের 17 তারিখে একইভাবে পুলিশি পাহারায় তারা সিদ্ধান্ত নিয়েছিল যে হল বন্ধ হবে, ভ্যাকেট করে দিতে হবে। এই সিদ্ধান্ত এটা কিন্তু লেজর ভিত্তি, যে আমি সরকার আমাকে ইউজিসি আগে বললো যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল বিশ্ববিদ্যালয় হবে। ইউজিসির কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কর্তৃত্ব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় খোলা থাকবে কি বন্ধ হবে সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট। কিন্তু দেখা গেল যে যখন ইউসিসি থেকে এই সিদ্ধান্ত আসলো তার কিছুক্ষণের মধ্যে পুলিশি পাহারায়, বিজিবি পাহারায় কিছু শিক্ষক উপাচার্য তারা গিয়ে সিদ্ধান্ত নিয়ে আসে এবং ওই পুলিশি পাহারায় তারা সিদ্ধান্তটা বাস্তবায়ন করলো। এতদিন পার হয়ে গেল, সিন্ডিকেট থেকে আমরা কি পেলাম? সেই সিন্ডিকেট হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিল। এই সিদ্ধান্তটার পিছনে অবশ্যই কিছু কারণ রয়েছে এবং এই কারণটা অনুসন্ধান করা অবশ্যই প্রয়োজন। কারণ রাতের আধারে এই ধরনের সিদ্ধান্ত, এটা অবশ্যই সংলাপে, যে আজকে রাকিব ভাই যে বিষয়টা বললো যে পরিবেশ পরিষদের সাথে বসা হয়েছে, এটা তো আগে বসা উচিত ছিল। আমি তো যখন রাজনীতি নিয়ে সিদ্ধান্ত হবে, সেটা শিক্ষক রাজনীতি হোক, কর্মচারী রাজনীতি হোক বা ছাত্র রাজনীতি হোক, এটা তো অবশ্যই ছাত্র রাজনীতি যারা করছে এবং ছাত্র রাজনীতির যাদের জন্য করা হয়, এই 2 পার্টিকে নিয়ে তো আগে বসে আমাদের আলোচনা করতে হবে। আলোচনার পরে তো এটা নিয়ে সিদ্ধান্ত আসবে, প্রপোজাল আসবে, সব কিছু আসবে। কিন্তু আগে সিদ্ধান্ত আসলো, পরে কেন আলোচনা হচ্ছে? না, সেটা অবশ্যই অনেক যৌক্তিক প্রশ্ন। কিন্তু তাহলে আমরা এই আলোচনা থেকে কোন সিদ্ধান্তে পৌঁছালাম? আপনারা কি তাহলে একমত আছেন ছাত্র রাজনীতি বন্ধের বিষয়, লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের বিষয়, নাকি দুজনের মধ্যে দ্বিমত আছে? আমরা ছাত্র রাজনীতি প্রথমত ছাত্র সংসদ কেন্দ্রিক হতে হবে। হ্যাঁ, ছাত্র সংসদ কেন্দ্রিক হওয়ার পরে ক্যাম্পাসে, মানে আমি যদি একটা রাষ্ট্রের কথা চিন্তা করি, আমার রাষ্ট্র প্রত্যেক বছর নির্বাচন করে, নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা যায় এবং যারা সেখানে সংখ্যাগরিষ্ঠ হোক বা যারা বাইরে থেকে সাধারণ জনগণ, আপনি কিছু কাজকর্ম যদি সমালোচিত করার মতো কিছু হয় সেটা সমালোচনা করে, আপনি এর পরের বছর কম ভোট পাবেন, কম ইলেক্টেড হবেন। এটা হচ্ছে আমার চেক অ্যান্ড ব্যালেন্স, জবাবদিহিতার সংস্কৃতি। আমার যখন ক্যাম্পাসে ডাকসু বা ছাত্র সংসদগুলো চালু হবে, যখন আমার প্রতিনিধিত্ব করার সুযোগ হবে এবং প্রতিনিধিরা আমাদের কথাগুলো সামনে তুলে ধরবে, সে যদি কোনো দলীয় সংগঠনের এখানে লেজর ভিত্তি করে দলীয় এজেন্ডা বা শুধুমাত্র দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে আসে, সে আগামীবার ভোট পাবে না, সে আগামীবার আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যেতে পারবে না, প্রতিনিধি হিসেবে যেতে পারবে না। কিন্তু এই একই সাথে সেটা জাজমেন্টটা কার হাতে থাকবে? সাধারণ শিক্ষার্থীদের হাতে থাকবে। কারণ আমি ভোট দিচ্ছি, আমি ডিসাইড করছি আমি কাকে সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রতিফলিত হলো। এর আগের সিদ্ধান্তটা কিভাবে আসবে যে কোনো বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকবে কিনা, কিংবা তারা তাদের আদর্শে চলবে কিনা, তাদের যে মাদার সংগঠন রয়েছে, সেই সিদ্ধান্তটা কে দিবে? এখন ছাত্রলীগের মতো যদি কেউ চলে, আমরা সেটার অবশ্যই বিরুদ্ধে। রাকিব, আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি, আমরা প্রায় শেষ পর্যায়ে। আপনি যে বিষয়টি বললেন যে আমি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, রিফাতের সকল বিষয়ের সাথে আমি একমত এবং সত্যিকার অর্থে বাংলাদেশ সেদিকেই যাচ্ছে যে একটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হবে। কোনো ছাত্র সংগঠন যদি লেজুর ভিত্তিকভাবে তার শুধুমাত্র দলীয় আনুগত্যই করে
সেখানে তো অবশ্যই তিনি সাধারণ শিক্ষার্থীদের নিকট অজনপ্রিয় হবেন, এবং সেটি সাধারণ শিক্ষার্থীরাই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের কর্তৃত্ব প্রয়োগ করবে, তাদের অজনপ্রিয়তার প্রমাণ দিবে। কিন্তু একইভাবে আমি আপনাকে আজকে এর মাধ্যমে করতে চাই যে ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার নিজস্ব ধারায় চলে, নিজস্ব সক্রিয়তায় চলে। এবং আমি আপনাকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কনফার্ম মানে নিশ্চয়তা দিয়ে গেলাম যে ছাত্রদল যদি সরকার, যদি আমাদের দল ক্ষমতায় আসে, যদি সাধারণ জনগণ ভোটের মাধ্যমে, সাধারণ শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় নিয়ে আসে, যদি আমরা ছাত্রদল সেই ভূমিকায় থাকি, এই বাংলাদেশে কোনো প্রকার কোনো নির্যাতনের কোনো রাজনীতি হবে না। শুধু তাই নয়, আমি শেষ করে দিই, শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে আমি আপনাকে নিশ্চয় দিয়ে গেলাম সেখানে অবশ্যই সরকারের যেগুলো শিক্ষার্থীদের যাবে না, মানে শিক্ষার্থীদের প্রতিফলন হবে না, সেখানে আমরা ছাত্রদল সর্বাগ্রে ভূমিকা রাখবো। অনেক ধন্যবাদ রাকিবুল ইসলাম রাকিব, ধন্যবাদ রেজাউল আহমেদ রিফাত আপনাকে। দর্শক শেষ করছি, ভালো থাকুন সবাই, শুভরাত্রি।